আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তখনকার পুলিশ প্রধান তিনি যখন রাজসাক্ষী হয়ে কোনো মতে মৃত্যুদণ্ড এড়িয়ে 5 বছরের কারাদণ্ড পেলেন, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা বাহিনী পদক কি করে পেলেন ইউনূসের কাছ থেকে? প্রশ্ন তো জাগতেই পারে যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো সেই ব্যক্তি যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই জেনারেলদের অভিযুক্ত করেছে আয়নাঘর কাণ্ডের জন্য, কিংবা 2024-এর জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের মধ্য থেকে অনেক জেনারেলকে যিনি পালিয়ে যেতে দিয়েছেন, এমনকি তারই নেতৃত্বে পালিয়ে গেছেন একজন জেনারেল গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও। তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই পুরস্কার দেওয়া কেন? বাংলাদেশে সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর যে কি ভীষণ প্রভাব প্রতিপত্তি, তাদের যখন সেরকম সম্মান প্রভাব প্রতিপত্তি সত্যি সত্যি ছিল, সে আমলে বলা হতো যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান 21শে নভেম্বর, সেই অনুষ্ঠানটা দেখলে এই বাহিনীগুলোর প্রভাব প্রতিপত্তি স্পষ্ট হয়ে ওঠে। কারণ সেনাবাহিনী ডাকলে যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, মানে যেই রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের চেহারা পর্যন্ত দেখতে রাজি হতেন না, তারাও গিয়ে সেনাবাহিনীর আমন্ত্রণে, সশস্ত্র বাহিনী মানে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী মিলে সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে এই দিবসের অনুষ্ঠানে গিয়ে হাজির হতে পেরে ধন্য হয়ে যেতেন এবং রীতিমতো পাশাপাশি বসে এক শামিয়ানার নিচে সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠান উপভোগ করতেন, ঘুরে বেড়াতেন এবং ফটোতে উপস্থিত হতে পারলে নিজেদের ধন্য মনে করতেন। তো সেই সময় একরকম গত হয়েছে ওয়াকারুজ্জামানের আমলে। 2024-এর 5ই আগস্ট সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এক অভ্যুত্থান সংগঠনের পর যে সরকার গঠন করেছে, সে সরকারের আমলে এসে সেনাবাহিনীর অবস্থা দাঁড়িয়েছে এই যে সেনাবাহিনী কাকে সেনাকুঞ্জে দাওয়াত দেবে, কার ছবি উঠবে, কার ছবি উঠবে না, সবই নিয়ন্ত্রিত হচ্ছে 2024-এর আগস্টের বিজয়ী পক্ষ কিংবা এই সরকার ইউনূস সরকারের দ্বারা। যে কারণে সেনাপ্রধান যেমন 5ই আগস্টেই জনতার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসেই আমাদের জানিয়েছিলেন যে সে সময়ে নিষিদ্ধ জামায়াতে ইসলামীর আমিরকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়ে সরকার গঠনের আলোচনায় নিয়ে এসেছেন, তেমনি সেই আমন্ত্রণে কিন্তু সেনা সদরে তখন হাজির হয়েছিলেন জাতীয় পার্টির দু অংশের নেতৃবৃন্দই, মানে জিএম কাদেরও গিয়েছিলেন, আবার আনিসুল ইসলাম মাহমুদও গিয়েছিলেন। কিন্তু এখন এই সরকারের নির্দেশনায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাকে কাকে দাওয়াত দেবেন সেটা তাকে ঠিক করে দিতে হয় এবং এরপর থেকেই আমরা দেখেছি 2024-এর নভেম্বর থেকেই এই দাওয়াতে উপস্থিত হওয়ার সুযোগ পান নাই জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দই ওই খাতা থেকে বাদ পড়েছেন ফ্যাসিবাদের দোসর হিসেবে, এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে ওই সেনাকুঞ্জের দাওয়াত থেকে বাদ পড়া সব দল এখন দেখা যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ থেকেও বাদ পড়ে গেছেন। কাজেই 2024-এর আগস্টের পর থেকে সেনাবাহিনী আর সশস্ত্র বাহিনীর সেই প্রবল প্রতিপত্তির অবসান ঘটেছে এবং এই অনুষ্ঠানটিও হয়ে উঠেছে ইউনূস সরকারের আয়োজিত, ইউনূস সরকারের প্রযোজিত একটা অনুষ্ঠান, যেখানে শুধুমাত্র তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যক্তিবর্গই দাওয়াত পান। কাজেই ওই অনুষ্ঠানে শেষ পর্যন্ত কে কে যেতে পারলেন, কে কে পারলেন না, কি কি ঘটলো, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইবার 2024-এও যেমন সশস্ত্র বাহিনীর যিনি সর্বাধিনায়ক, হয়তো আপনারা ভুলে গেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি শিখা অনির্বাণে ফুল দিতে যাওয়ার অনুমতি পেয়েছিলেন বটে, কারণ মনে রাখবেন তিনি অনেক অনুষ্ঠানেরই আর অনুমতি পান না। তিনি যেমন ঈদগাতে গিয়ে, জাতীয় ঈদগাতে গিয়ে ঈদের নামাজ পড়ার আর অনুমতি পান না, তিনি কোনো রকম পাবলিক অ্যাপিয়ারেন্সের, প্রকাশ্যে আসবার কোনো অনুমোদন পাচ্ছেন না
2024-এর আগস্টের পর থেকেই বঙ্গভবনে এক রকমের গৃহান্তরীণ অবস্থায় আছেন। কাজে খুব সিগনিফিকেন্ট, খুব তাৎপর্যপূর্ণ যে 2025-এর সশস্ত্র বাহিনী দিবসের দিন সকালবেলায় প্রধান উপদেষ্টার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুও শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের সুযোগ পেয়েছিলেন। এই সুযোগ তাকে তিন বাহিনী প্রধান 2024-এও করে দিয়েছিলেন, কিন্তু সে বছর তিনি যে শিখা অনির্বাণে ফুল দিতে পেরেছেন সে ছবি প্রকাশে বাধা ছিল। এবার একটা বাধা কাটিয়ে উঠেছেন শাহাবুদ্দিন চুপ্পু। তার এবং প্রধান উপদেষ্টার পাশাপাশি ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং তিনি যে ফুল দিচ্ছেন সেই ভিডিও সংবাদ মাধ্যমগুলো প্রকাশের অনুমোদন পেয়েছেন। এটাও এবারের সশস্ত্র বাহিনী দিবসে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বটে। 2024-এর 21শে নভেম্বর মানে সশস্ত্র বাহিনী দিবস প্রথম যেটি হলো 2024-এর আগস্টের পর, সেবার ওই অনুষ্ঠানে বেরিয়ে এসেছিলেন খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার জন্য সেটা বহু বহু মাস, বহু বহু বছর পর এমন একটা সামাজিক অনুষ্ঠানে আসতে পারা। ডক্টর ইউনূস এ যাবৎকালে কখনো তার সঙ্গে দেখা করতে তার বাড়ি বা তার কার্যালয়ে যাওয়ার কোনো চেষ্টা করেন নাই, কোনো সৌজন্য সাক্ষাৎও এ পর্যন্ত করেন নাই। তার পুত্রের সঙ্গে দেখা করতে লন্ডন পর্যন্ত গেছেন বটে, কিন্তু খালেদা জিয়া ডক্টর ইউনূসের দেখা পাওয়ার সুযোগ পেয়েছেন এই অনুষ্ঠানে। 2024-এর নভেম্বরে তিনি এই সুযোগ প্রথম পান। সে সময়ই আমরা দেখি ফটো সেশনে খালেদা জিয়াকে এসে সালাম দিচ্ছেন ডক্টর ইউনূস, পাশে বসে অনুষ্ঠান উপভোগ করছেন দুজনে। আর নাহিদ, সার্জিস, হাসনাতেরা মানে 2024-এর ছাত্র নেতারা তারাও এসে সালাম জানাচ্ছে। আর ধন্য ধন্য পড়ে গেল পুরো বিএনপি জুড়ে যে তাদের জীবন ধন্য, এমন একটা সম্মান তাদেরকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেখাতে পেরেছেন। ওই যে 17 বছর ধরে কারা আন্দোলনে ছিল আওয়ামী লীগ সরকারকে নামিয়ে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে বা একটা নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতে, বিএনপির সে কথা ভুলে যাওয়া আর জাতিকে ভোলাতে শুরু করা ওই ঘটনা দিয়ে শুরু। আজকেও এরকম ফটো সেশনের ব্যবস্থা হয়েছে। খালেদা জিয়া গেছেন হুইল চেয়ারে করে। 3টি আসনে নির্বাচন তিনি করবেন বটে, কিন্তু যে অবস্থায় তিনি সেনাকুঞ্জে গিয়ে হাজির হয়েছেন তাতে সন্দেহ জাগে যে নির্বাচনী তফসিল ঘোষণার পর সত্যি তিনি কোনো নির্বাচনী গণসংযোগেও ওই 3 আসনে গিয়ে উপস্থিত হতে পারবেন কিনা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কয়েক মিনিটের একটা সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা সেনা সদরে একটা আলাদা কক্ষে নিয়ে করা হয়, আসলে একটা ফটো সেশনের ব্যবস্থা। সে ফটো ছড়িয়ে পড়েছে, দেখা যায় ডক্টর ইউনূস এবং খালেদা জিয়া কথা বলছেন পরস্পর, তার পুত্রবধূ ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। মানে একটা ভীষণ সৌহার্দ্যপূর্ণ, মানে আপনি ক্ষমতায় আছেন এই তো যথেষ্ট, আমাকে যে বের হতে দিচ্ছেন এই তো দারুণ ব্যাপার, এমন একটা পরিবেশ বেশ সুন্দর গুছিয়ে আনা গেছে আর এবারের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানেও। আর নাহিদরা এসেও এবারও একটা সালাম জানিয়ে গেছেন বটে খালেদা জিয়াকে, যখন খালেদা জিয়া, ডক্টর ইউনূস আর সেনাপ্রধান পাশাপাশি বসে অনুষ্ঠান উপভোগ করছিলেন। খালেদা জিয়া আসলে যখন ভেবেছিলেন একটা অনির্দিষ্ট সময় তাকে হয়তো কারান্তরিণী থাকতে হবে, বাড়িতেই ছিলেন তিনি, কিন্তু রুদ্ধ তো ছিলেন বটে, তো ওই অবস্থা থেকে এই মুক্তিটুকু আমার ধারণা খালেদা জিয়াকে একরকম এত কৃতজ্ঞ করে ফেলে যে তারই সূত্রে তিনি গত বছর মে মাসেও কিন্তু তার নেতৃবৃন্দকে ডেকে ধমকে দিয়ে বলেছিলেন আর যাই হোক ডক্টর ইউনূসের সাথে সম্পর্কটা খারাপ করা যাবে না, কারণ খালেদা জিয়া সম্ভবত এই যে সশস্ত্র বাহিনী দিবসের মতো অনুষ্ঠানে হুইল চেয়ারে করে আসা, একটা সালাম পাওয়া, এই সুযোগগুলো আর হারাতে চাইছেন না। কারণ প্রকাশ্যে তাকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে কিনা, কোথাও বের হতে দেওয়া হচ্ছে কিনা, নাকি তিনিও শাহাবুদ্দিন চুপ্পুর মতো একটা অন্তরীণ আছেন, সে নিয়ে আমার সন্দেহ তো পুরনো।
তবে সশস্ত্র বাহিনী দিবসে আজ আমার কাছে সবচেয়ে চমকদার যে ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন। এই সেনাবাহিনী পদকটি কার পাওয়ার কথা সেটা যদি আপনারা গুগলেও সার্চ করেন তাহলে দেখবেন এই সেনাবাহিনী পদক পাওয়ার কথা একটি দেশের সেনাবাহিনীতে বীরত্ব, ত্যাগ, শৃঙ্খলা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এটি একটি সামরিক সম্মাননা তো বটেই, সেনাবাহিনী পদকটি বিশেষভাবে এই যে ওয়াকারুজ্জামানকে দেওয়া হয়েছে তার কারণ তার সামরিক নেতৃত্ব, পেশাদারিত্ব এবং দেশের প্রতি বিশেষ অবদান। এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক কি বিশেষ অবদান রাখলেন দেশের প্রতি, এবং যখন সেনাবাহিনীর ভেতরে ভীষণ একটা অস্থিরতা, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বিভিন্ন জেনারেলরা সহ কর্মরত সেনা কর্মকর্তাদেরকে অভিযুক্ত করে সাধারণ আদালতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার কারণে, এবং মনে রাখতে হবে সেনা সদরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধানকে সেনাবাহিনী পদক পরিয়ে দিচ্ছেন তার নেতৃত্ব, পেশাদারিত্ব, দেশের প্রতি বিশেষ অবদানের জন্য, তখন সেনা সদরের ভেতরে সাব জেলে কর্মরত সেনা কর্মকর্তারা আটক আছেন যারা কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হয়েছেন। প্রশ্ন ওঠে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 3 তারিখে তরুণ সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ওই 2024-এর আগস্টের আন্দোলনে আর সরকারের কথা শুনবেন না এমন কথা বলে যাওয়ার আগ পর্যন্ত তিনিও তো সকল অভিযানে পুলিশ প্রধানের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত থেকে তার বাহিনী এবং পুলিশ বাহিনীকে একত্রে কাজ করাচ্ছিলেন, এবং যাত্রাবাড়ি মহাসড়কের অবরোধ খালি করা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় নিজেই দেখভাল করছিলেন। তাহলে তখনকার পুলিশ প্রধান তিনি যখন রাজসাক্ষী হয়ে কোনো মতে মৃত্যুদণ্ড এড়িয়ে 5 বছরের কারাদণ্ড পেলেন, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা বাহিনী পদক কি করে পেলেন ইউনূসের কাছ থেকে? প্রশ্ন তো জাগতেই পারে যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো সেই ব্যক্তি যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই জেনারেলদের অভিযুক্ত করেছে আয়নাঘর কাণ্ডের জন্য কিংবা 2024-এর জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের মধ্য থেকে অনেক জেনারেলকে যিনি পালিয়ে যেতে দিয়েছেন, এমনকি তারই নেতৃত্বে পালিয়ে গেছেন একজন জেনারেল গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও। তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই পুরস্কার দেওয়া কেন? দেখুন, সম্পর্ক যখন সরকার আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে তলানিতে গিয়ে ঠেকেছে, যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরে জেনারেলদের বিরক্তি, উষ্মা, ক্ষোভের শিকার হয়ে শেষ পর্যন্ত ইউনূসের কোনো কথা রাখতে না পেরে তুলে এনেছেন 50% সেনা সদস্য রাজপথের ডিউটি থেকে, এবং ইউনূসের বারংবার অনুরোধ সত্ত্বেও জেনারেলেরা এখনো বলছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, বিতর্কের ঊর্ধ্বে একটা নির্বাচন যদি এই সরকার আয়োজন করতে না পারে তাহলে সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে সকল দক্ষতা এবং সমর্থন নিয়ে কিছুতেই এই সরকারের পাশে এমনকি নির্বাচনী ডিউটির সময় দাঁড়াবে না। এমন অনিশ্চয়তার মধ্যে ডক্টর ইউনূস নানা কৌশল খেলছেন। 2 দিন আগে তিনি মিরপুরের ডিফেন্স স্টাফ কলেজে গিয়েছিলেন দেশি বিদেশি সেনা কর্মকর্তাদের এক প্রশিক্ষণ শেষের গ্র্যাজুয়েশন কোর্সের সার্টিফিকেট বিতরণে। সেখানে গিয়ে ডক্টর ইউনূস কোনো রাগঢাক ছাড়া সেনা কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে বলেছেন যে এই সেনা নেতৃত্বের সময়োপযোগী সিদ্ধান্তের ফলে সরকার নামানো সহজ হয়েছে, দ্রুততর হয়েছে ওই শেখ হাসিনা সরকারের শাসনের অবসান ঘটানো, এবং তিনি বলেছেন যে সেনাবাহিনী অভ্যুত্থানের সহায়ক শক্তি হিসেবে কাজ না করলে সে সময় এই শাসনামলের অবসান ঘটানো সহজ হতো না। যেই শাসনামলের অবসান ঘটানো শুধু জনগণের আকাঙ্ক্ষা ছিল না, ছিল বৈশ্বিক আকাঙ্ক্ষা। বুঝতে বাকি থাকে না ডক্টর ইউনূস যে মেটিকুলাস ডিজাইনের কথা গত বছর থেকে বলে আসছিলেন, সেই ডিজাইনে যে আন্তর্জাতিক আকাঙ্ক্ষার কথা বলছেন, সেই ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখন প্রকাশ্যে স্বীকৃতি দিতে রাজি সেনাবাহিনীকে।
তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরাসরি অভ্যুত্থান ঘটিয়েছিলেন 2024-এর আগস্টে, সেই কথাই মিরপুর ডিফেন্স স্টাফ কলেজে গিয়ে স্পষ্ট ভাষায় বলে এলেন ডক্টর ইউনূস। এবং ডক্টর ইউনূস যখন সে কথা বলছেন, সে সময় চীন, ভারত, তুরস্ক, কুয়েত, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া সহ 45টি দেশের প্রায় 1500 বিদেশি সামরিক কর্মকর্তা সেই মিলনায়তনে উপস্থিত। তখন যখন ডক্টর ইউনূস বলে বসলেন যে সশস্ত্র বাহিনীর সমর্থন ছাড়া 2024 সালে ওই শাসনামলের অবসান ঘটানো সম্ভব হতো না এবং সেজন্য সেনা নেতৃত্ব, সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হবে, তখন যখন এই সেনা কর্মকর্তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছেন যে সরাসরি একটা সুশৃঙ্খল সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী অভ্যুত্থান ঘটিয়েছে, এই কথা কিনা বলছেন অভ্যুত্থানের পরে সৃষ্ট সরকারের প্রধান এসে সেনা কর্মকর্তাদের সামনে এবং অভ্যুত্থানের জন্য ধন্যবাদ জানাচ্ছেন, কি করবেন তারা বুঝতে যখন পারছেন না, তখন ডক্টর ইউনূস নিজেই বলে বসেন যে আসুন আমরা সকলে মিলে সেই সামরিক বাহিনী যারা তখন অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো তাদেরকে এবং তাদের নেতৃত্বকে সেনা নেতৃত্বের উদ্দেশ্যে হাততালি দেই। এবং তিনি তখন সেনা নেতৃত্বের উদ্দেশ্যে হাততালি আদায় করে নিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে হয়তো মনে করিয়ে দিতে চান, একদিকে কৃতিত্ব দিয়ে হয়তো খুশি রাখতে চান, কিন্তু এটাও সম্ভবত মনে করিয়ে দিতে চান যে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে বা পৃথিবীর কোনো সেনাবাহিনীর ইতিহাসে কিন্তু অভ্যুত্থান রক্তপাতহীন হয়নি। এমনকি মনে করে দেখুন তো, এই মাসেই তো 7ই নভেম্বর সিপাহী জনতার যে বিপ্লব পালিত হয়, মানে যে সামরিক অভ্যুত্থানে 75-এর 15ই আগস্টের পর থেকেই তো সামরিক বাহিনী একেবারে মানে বিশৃঙ্খল, কুয়ের পর কু হচ্ছে, খুনের পর খুন হচ্ছে। তো 7ই নভেম্বর এসে যেই খুনে মানে কর্নেল তাহেরের নেতৃত্বে যে অভ্যুত্থানে খালেদ মোশাররফকে মেরে হত্যা করে জিয়ার শাসন প্রতিষ্ঠা করা হলো, জিয়া সামরিক বাহিনীর প্রধান হলেন এবং সামরিক বাহিনীতে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন, সেই সামরিক প্রধান জিয়াউর রহমান কিন্তু কর্নেল তাহেরকেও ফাঁসিতে ঝুলিয়ে ছেড়েছিলেন। কাজেই কোনো অভ্যুত্থান তো রক্তপাতহীন হয় না। সম্ভবত ডক্টর ইউনূস ডকুমেন্টেড রাখতে চাচ্ছেন যে অভ্যুত্থান যে করেছিলেন ওয়াকারুজ্জামান, তিনি এরপর থেকে নানা দোনমনোতে তা গা থেকে ঝেড়ে ফেলতে চান বটে, কিন্তু এর কৃতিত্ব এবং পাশা উল্টে গেলে এর দায় তাকে নিতে হবে। আর অন্যদিকে তিনি একরকমের খুশি করলেন যেই সেনা নেতৃত্বকে, মানে ওয়াকারুজ্জামানের উপর এখন জেনারেলরা থেকে শুরু করে একেবারে সাধারণ সেনা সদস্যরা তাদের বাহিনীকে একদিকে যেমন পুলিশের দায়িত্বে নামিয়ে আনার জন্য বিরক্ত, অন্যদিকে যে ধরনের সম্মান নষ্ট হয়েছে সেনাবাহিনীর যে ধরনের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে ওয়াকারুজ্জামানের আমলে, তা নিয়ে সেনাবাহিনীর ভেতরে যখন অসন্তোষ চরমে, তখন ডক্টর ইউনূস সম্ভবত সেনাবাহিনী পদক দিয়ে সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সেনাপ্রধানদের একজন ওয়াকারুজ্জামানকে একটা সান্ত্বনা পুরস্কার দিতে চাইলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই পুরস্কার পেয়ে কতটা খুশি, তাতে তার নেতৃত্ব সেনাবাহিনীর ভেতরে কতটা সুসংগঠিত হবে বলা মুশকিল। তবে ডক্টর ইউনূস সেনাবাহিনীকে নিয়ে খেলাধুলা যে থামাচ্ছেন না তা পরিষ্কার। বিস্ফোরণ হলো দিল্লিতে, দিল্লি কোনো প্রতিক্রিয়ায় বাংলাদেশের নাম মুখে আনলো না। আচানক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বললেন, আমরা না। সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রীয়ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টা এই কাজটি করলেন? হ্যাঁ, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে, কিন্তু হঠাৎ করে ঢাকায় কেন এরকম প্রতিক্রিয়া? চলুন জানা যাক। দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর ভারতের সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। বলা হয়েছে যে এটি একটি সন্ত্রাসী আক্রমণ। তদন্ত চলছে, প্রমাণ সংগ্রহ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু বলেছিলেন ষড়যন্ত্রকারীরা কেউই রেহাই পাবে না।
এখানেই গল্পটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এর মাঝখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন এক মন্তব্য করলেন যা শুনে মনে হলো তিনি যেন আগে ভাগেই আত্মপক্ষ সমর্থনের মঞ্চে উঠে পড়েছেন, যেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি এরকম আধুনিক কূটনৈতিক সংস্করণ হচ্ছে। দিল্লিতে হামলা করেছে কেড়ে, আমরা না আমরা না। এখন দেখা যাক আসলে কি ঘটেছে। 10ই নভেম্বর সন্ধ্যা 5:52 নয়াদিল্লির লালকেল্লার কাছে 3টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। 13 জন নিহত, 30-এরও বেশি আহত। এখন পর্যন্ত তার তদন্তের দায়িত্বে থাকা NIA কোনো ধরনের কোনো দেশ বা সংগঠনের নাম প্রকাশ করেনি। তবু ভারতীয় কয়েকটি গণমাধ্যম, বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া এবং আজ তাক বাংলায় প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার কমান্ডার সাইফুল্লাহ সাইদ দাবি করেছিলেন যে সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ বাংলাদেশ হয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করছেন। তিনি আরো বলেছিলেন পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইউনূস যাকে পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলেছেন, পূর্ব পাকিস্তানের সদস্যরা ভারতের সক্রিয় এবং ভারতকে জবাব দিতে প্রস্তুত। এটুকুই তথ্য। কোন সরকারি সংস্থা এসব মন্তব্য সমর্থন করেনি, প্রতিক্রিয়াও জানায়নি। ভারতের পক্ষ থেকেও বাংলাদেশকে দায়ী করার মতো কোনো বক্তব্য আসেনি। অথচ গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন যে কোনো ঘটনার দায় আমাদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই। বিবেচনা সম্পন্ন যে কেউই এসব বিশ্বাস করবে না, অবশ্যই বিশ্বাস করবে না, কারণ তো বলে নাই কেউ বিশ্বাস করতে। এই বক্তব্যে দুটো জিনিস স্পষ্ট: এক, তিনি ভারত সরকারের নয় বরং গণমাধ্যমের খবরের জবাব দিচ্ছেন। দুই, তার ভাষায় এমন এক ধরনের তড়িঘড়ি আত্মরক্ষার সুর আছে যা অনেক সময় না বললেও বোঝায় যে কেউ হয়তো ভয় পাচ্ছে বা আগে ভাগে দায় মুক্তি চাইছে। প্রশ্ন হলো, ভারত তো এখনো কিছু বলেনি, তাহলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কেন এমন প্রতিক্রিয়া দিলেন? তিনি কি মনে করছেন যে ভারত অবশেষে দোষ বাংলাদেশের ঘাড়ে চাপাবে, নাকি বাংলাদেশের ভেতর এমন কিছু চলছে যা নিয়ে তার নিজেরও অস্বস্তি আছে? অস্বস্তি তো থাকার কথাই, ভারত বিরোধী তৎপরতা তো এই সরকার শুরু থেকেই চালিয়ে যাচ্ছে। আরো প্রেক্ষাপট দরকার। বিস্ফোরণের আগের সপ্তাহেই পাকিস্তানের খাইবার পাখতুনের এক সমাবেশে সাইফুল্লাহ সাইদ প্রকাশ্যে বলেছিলেন হাফিজ সাইদ এখন বাংলাদেশ থেকে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। এই বক্তব্য ভারতের মিডিয়া কভার করেছিল, কিন্তু তখন বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রতিক্রিয়া তখন জানানোর দরকার ছিল, তো এখন নয়। এই বিস্ফোরণের পর সেটি আবার আলোচনায় আসে। তাই কেউ চাইলে বলতে পারেন যে উপদেষ্টা হয়তো আগের এই খবরের প্রতিক্রিয়াতে আজ কথা বলছেন, একটু দেরি হয়ে গেল না? তবু তার কথার সময় এবং ভঙ্গি ছিল অদ্ভুতভাবে প্রতিরক্ষামূলক বা আত্মরক্ষামূলক। একজন কূটনীতিক হিসেবে তিনি বলতে পারতেন তদন্ত না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য ঠিক নয়, বাংলাদেশ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ভারতের পাশে আছে, এতে বিষয়টি স্বাভাবিক থাকতো। কিন্তু যখন তিনি বললেন যে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে, তখন তিনি অজান্তেই এমন ধারণা দিলেন যেন বাংলাদেশকেই লক্ষ্য করা হচ্ছে, যেটি করা হয়নি এখনো পর্যন্ত। অন্যদিকে পাকিস্তানের ঘটনাটা ঠিক উল্টো। দিল্লি বিস্ফোরণের পরদিনই ইসলামাবাদের জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় 12 জন। মুহূর্তের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে দায়ী করে বলেন এটি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ। অথচ কয়েক ঘন্টার মধ্যেই তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের অভিযোগ তখন অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ একদিকে ভারত এখনো তদন্ত শেষ না করে কোনো নাম বলছে না, অন্যদিকে পাকিস্তান প্রমাণ ছাড়াই দোষ চাপাচ্ছে ভারতের উপর। আর এই দুইয়ের মাঝখানে বাংলাদেশ, যাকে এখনো কেউ দায়ী করেনি, সেই বাংলাদেশ আগে ভাগে ঘোষণা দিচ্ছে আমরা না আমরা না। এখানেই কূটনৈতিক আসলে বিচক্ষণতার ঘাটতি। কারণ আন্তর্জাতিক পরিসরে আত্মরক্ষার ভঙ্গি অনেক সময় আত্মস্বীকারের মতো হয়ে যায়, শোনায়। বিশেষ করে যখন দেশের ভেতরে ধর্মীয় জঙ্গিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যে কোনো সময় ক্ষমতা দখল করার চেষ্টা করছে, সীমান্তে অস্থিরতা বাড়ছে, আর কিছু নিষিদ্ধ সংগঠন পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তখন এমন বক্তব্য বিদেশে ভিন্ন বার্তা দেয়। আরেকটা দিকও আছে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় যেসব সন্দেহভাজনের নাম এসেছে, ডক্টর ওমর মোহাম্মদ, ডক্টর মুজাম্মিল শাকিল, ডক্টর আদিল আহমেদ এবং ডক্টর শাহিন শহীদ, তাদের কারো সঙ্গে বাংলাদেশের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
কিন্তু এর মানে এই নয় যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তদন্তের সময় বাংলাদেশের দিকটি একদমই দেখবে না। তাদের স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন থাকবে। যখন হামলাকারীরা দক্ষিণ এশিয়ার জঙ্গি নেটওয়ার্কের অংশ, তখন তারা কার কার সঙ্গে সংযোগে ছিল বা যোগাযোগে ছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাজ ছিল শান্ত থাকা, তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করা এবং প্রয়োজনে ভারতের সঙ্গে যোগাযোগ রেখে ভুল বোঝাবুঝি ঠেকানো। কিন্তু তিনি উল্টো করে এমন এক মন্তব্য দিয়ে ভারতীয় মিডিয়াকে আক্রমণ করলেন যেটি হয়তো কেউ খেয়ালই করতো না। মানে মিডিয়া বলেছে কি হয়েছে যদি তিনি এভাবে হাইলাইট না করতেন। আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন এক ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। একদিকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, অন্যদিকে দেশের ভেতরে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব। ফলে সরকারের প্রতিটি বক্তব্যকেই এখন মেপে বলতে হবে। হয় তৌহিদ হোসেনের কথায় সেই ভারসাম্য ছিল না বা হারিয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জরুরি কাজ হলো আত্মবিশ্বাস দেখানো, প্রমাণের আগেই নিজেকে নির্দোষ ঘোষণা নয়। কূটনীতি মানে শুধু প্রতিবেশীকে খুশি রাখা নয়, বরং নিজের অবস্থানকে দৃঢ়ভাবে ধরে রাখা। ভারত সরকার এখনো কিছু বলেনি, তাই আমাদের বলারও প্রয়োজন ছিল না। আমাদের উপর দায় চাপানো হচ্ছে। এটা আসলে একদম একটা ঠাকুর ঘরে কেড়ে, যেটা বললাম, মানে কে বোমা মেরেছে আমরা না। এভাবে আগ বাড়িয়ে বলা মানে নিজের অজান্তেই মানে আলো নিজের দিকে টেনে আনা, যে আমারে দেখো আমি করেছি। দিল্লির বিস্ফোরণের দায় কেউ এখনো বাংলাদেশের উপর দেয়নি, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার আগ বাড়ানো মন্তব্যে যেন আমরা নিজেরাই সেই দায়ের দরজা খুলে দিলাম। এটি কেবল কূটনীতির ভুল নয়, এক ধরনের আত্মঘাতী তাড়াহুড়া।